এক একটা ছুটির দিন মানেই এক একটা অবসর। আর আমার কাছে অবসর মানেই ইতিহাসের গভীরে হারিয়ে যাওয়া, সে বইয়ের পাতাতেই হোক কিংবা সেই দূরের অজানাপুরের পথে। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম আজ বাংলার এক প্রাচীন ইতিহাসের খোঁজে, মুর্শিদাবাদের আজিমগঞ্জের উদ্দেশ্যে। হারিয়ে গেলাম সেই 18 শতকের এক প্রভাবশালী রাজপরিবারের ভাঙা গড়ার কাহিনীর মধ্যে, আর নিজের চোখে অবাক হয়ে দেখলাম সেই বিশাল রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। স্থানীয় মানুষদের কাছে শুনে এলাম সেই সময়ের রোমাঞ্চকর কাহিনী, আর জেনে এলাম বাংলার এক মহীয়সী রানী, সাক্ষাৎ অন্নপূর্ণা রানী ভবানীর কাহিনী। আজকে আমি চলে এসেছি রানী ভবানীর সেই অমর কীর্তি বরানগর, যেটা নাটোরের রাজশাহী রাজবংশের বা রাজশাহী জমিদারের রাজধানী ছিল। আজিমগঞ্জের বরানগর, এবং পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চার বাংলা মন্দির, যেটা এখন রিপেয়ারিং হচ্ছে এবং রিপেয়ারিংয়ের জন্য আপাতত বন্ধ আছে। ঠিক যে সময়ে ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের রাশ আলগা হতে শুরু হচ্ছে, সেই সময় থেকে আজকের কাহিনী শুরু। রাজশাহী জেলার নাটোর গ্রামে এক ব্রাহ্মণ পরিবার ছিল, বামদেব রায়। তার 3 পুত্র, রঘুনন্দন রায়, রামজীবন রায় এবং বিষ্ণুরাম রায়। এই রঘুনন্দন রায় অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষ ছিলেন। তার বিচক্ষণতার কথা ধীরে ধীরে এত প্রচারিত হয় যে 1701 সালে যখন ঢাকার নবাব হয়ে এলেন মুর্শিদ কুলি খাঁ, তখন নবাবের সঙ্গে এই রঘুনন্দন রায়ের তৈরি হলো ঘনিষ্ঠ সম্পর্ক। ফলে ধীরে ধীরে রঘুনন্দনই হয়ে উঠলেন নবাবের দরবারের কানুনগো এবং পরবর্তীকালের খাস দেওয়ান। নিজের বুদ্ধি, বিদ্যা এবং কর্মদক্ষতায় রঘুনন্দনই হয়ে উঠলেন নবাব মুর্শিদ কুলি খাঁর ডান হাত। নিজের প্রতিভা এবং বুদ্ধি কৌশলে নিজের ভাই রামজীবনের নামে বন্দোবস্ত করে দিলেন একটি নতুন জমিদারির। আর তখন থেকেই রামজীবন হয়ে উঠলেন নাটোরের রাজা। আর এই নাটোর রাজবংশের অধিগ্রহণ করা সমস্ত রাজ্যই ধীরে ধীরে রাজশাহী জমিদারির নামে দেশে বিদেশে পরিচিতি পেতে লাগল। মহারাজা রামজীবন যখন নাটোর রাজবাড়িতে থেকে তার জমিদারি শাসন করতেন, তখন রঘুনন্দন এই মুর্শিদাবাদের আজিমগঞ্জের গঙ্গার তীরে একটি নতুন বাড়ি তৈরি করে সেখানেই বসবাস করতে শুরু করলেন। আজিমগঞ্জের এই রাজবাড়িতে বসেই রঘুনন্দন ঠিক যেরকম মন্ত্রণা দিতেন, নাটোর রাজবাড়িতে বসে মহারাজা রামজীবন সেই মতন রাজ্য শাসন করতেন। 1724-25 এই সময়ে নাটোর রাজপরিবারে বিপদ নেমে আসে। মহারাজ রামজীবনের একমাত্র পুত্র কালিকা প্রসাদ হঠাৎ মারা যান। এখন এই বিস্তীর্ণ রাজশাহী রাজ্যের উত্তরাধিকারী কে হবে, তাই মহারাজ রামজীবন দত্তক নিলেন। আর পরবর্তীকালে এই দত্তক পুত্র রামকান্তই হয়ে ওঠেন নাটোর রাজবংশের দ্বিতীয় রাজা। মহারাজ রামকান্তর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছাতিম গ্রামের আত্মারাম চৌধুরীর কন্যা উমা, যিনি পরবর্তীকালে হয়ে উঠেছিলেন দিন জননী সাক্ষাৎ অন্নপূর্ণা রানী ভবানী। এই সময়ে এই রাজশাহী জমিদারি এতটাই বড় হয়ে উঠেছিল যে এক ইংরেজ লিখে গেছেন, রানী ভবানীর রাজশাহীর বিস্তৃত রাজ্য ভ্রমণ করে আসতে 35 দিন সময় লাগত। আর এই বিস্তৃত রাজ্যের 3টি জায়গায় ছিল 3টি প্রধান রাজধানী, নাটোর, শেরপুর এবং মুর্শিদাবাদের এই বরানগর। তবে ভাগীরথীর তীরে এই বরানগরই হয়ে ওঠে রাজশাহী রাজ্যের প্রধান রাজধানী। এটাই ছিল রানী ভবানীর যে রাজশাহী জমিদারির একটা অন্যতম রাজধানীর কাছারি বাড়ি, এবং এখানেই এই এলাকার সমস্ত জায়গাকার যে ট্যাক্স সেগুলো কালেকশন করা হতো। যে জগৎ শেঠের কাছে মাঝে মধ্যেই আসতে হতো রাজ্যের বিভিন্ন রাজাদের, এমনকি বাংলা, বিহার, উড়িষ্যার প্রবল প্রতাপ নবাবদেরও, সেই জগৎ শেঠের অল্প বয়স্কা কন্যারা রানী ভবানীর স্বর্ণালঙ্কার দেখে ঈর্ষিত হতেন। কিন্তু রানী ভবানীর এই সুখের সময় দীর্ঘস্থায়ী হয় না। বিবাহের পর তার সাংসারিক জীবনে হঠাৎই নেমে আসে অন্ধকারের কালো ছায়া। রামকান্ত এবং রানী ভবানীর এই যে বিশাল বড় একটা জমিদারি, তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের ছিল না। কারণ তাদের প্রথমে 2টি পুত্র সন্তান হয়, যারা কিন্তু অকালে মারা যায়।
এবং তারপরেই তাদের কোল আলো করে আসে একজন কন্যা, তারা সুন্দরী, এবং তারা সুন্দরী হয়ে ওঠে তাদের জীবনের একমাত্র আধার। কিন্তু রাজকুমারী তারা বিভিন্ন ধরনের বিদ্যায় শিক্ষা লাভ করেছিলেন। রানী ভবানী তার একমাত্র কন্যা তারা সুন্দরীকে ছোট থেকেই শিক্ষার ব্যবস্থা করেছিলেন। এখন বর্তমান যুগে এই ব্যবস্থাটা বা এই কথাটা অত্যন্ত নর্মাল লাগলেও সেই সময়ে কিন্তু একজন মহিলার ক্ষেত্রে তার কন্যার জন্য পড়াশোনার ব্যবস্থা করা অত্যন্ত কৃতিত্বের একটা পদক্ষেপ ছিল। এর কিছু পরেই 1748 সালে মহারাজ রামকান্ত পরলোক গমন করেন, আর রাজশাহী রাজ্যের এই বিস্তৃত জনপদ এবং রাজকুমারী তারা হয়ে ওঠে রানী ভবানীর একমাত্র চিন্তার বিষয়। এরই মধ্যে রানী ভবানীর একটা নতুন বিপদ চলে আসে, যে জমিদার রামকান্ত হঠাৎই মারা যান, এবং সেই সময় রানী ভবানীর কাছে একটি নতুন চ্যালেঞ্জ চলে আসে, যে একদিকে এই বিস্তৃত রাজশাহী জমিদারি আর আরেকদিকে কন্যা তারা সুন্দরী। কিন্তু রানী ভবানী দুটোকেই খুব দক্ষতার সঙ্গে পালন করেছিলেন। মহারাজার মৃত্যুর পর অনুগত দেওয়ান দয়ারাম দাদার সাহায্যে এই জমিদারি পরিচালনা করতে থাকেন রানী ভবানী। তিনি সেই সময়ে মহিলা হয়েও লেখাপড়া জানতেন এবং সংস্কৃত ভাষায় তার অগাধ জ্ঞান ছিল, এবং জমিদারির কাজেও তিনি পারদর্শী ছিলেন। বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ধরনের কর্মচারী নিযুক্ত করেছিলেন রানী ভবানী। পাইকরা দেশের শান্তি রক্ষা করত, দেওয়ানি কর্মচারীরা বাঁধ দিয়ে পুল নির্মাণ করে দেশকে বন্যার হাত থেকে রক্ষা করত। জনসাধারণের কষ্ট যেন না হয় তাই রাজ্যে তৈরি করেছিলেন হাজার হাজার পুষ্করিণী এবং দিঘি। যাতায়াতের সুবিধার জন্য নির্মাণ করেছিলেন বহু রাস্তা। পথিকদের সুবিধার জন্য তৈরি করেছিলেন রাস্তার ধারে বিশ্রামাগার, আর এর পাশাপাশি ছিল তার উদার হস্তে অকুণ্ঠ দান। রানী ভবানীর জমিদারি যে কতটা বড় ছিল সেটা একবার ভাবুন, যে তার জমিদারির বাৎসরিক আয় ছিল 1.5 কোটি টাকা, এবং তার মধ্যে থেকে কেবলমাত্র নবাবকেই দিতে হতো 70 লক্ষ টাকার ট্যাক্স। একবার ভাবুন কত বড় বিরাট একটা জমিদারি ছিল রানী ভবানীর, এবং যার রাজধানী ছিল এই বরানগর। এই বরানগর ছিল একটি বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। বহু বিদেশি বণিক পালতোলা জাহাজ নিয়ে এখানে ব্যবসা বাণিজ্যের জন্য যাতায়াত করতেন। এই বরানগর ছিল কাঁসা পিতলের কাজের জন্য এবং বিশেষ করে ঘোড়ার জন্য বিখ্যাত। এই বরানগরেই রানী ভবানী তৈরি করেন এক পুণ্য তীর্থক্ষেত্র। ভবানীশ্বর শিব মন্দির, চারবাংলা মন্দির, পঞ্চমুখী শিব মন্দির, দমদমা শিব মন্দির, গণেশ মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, মদন গোপাল মন্দির, গগনেশ্বর জোরবাংলা মন্দির, এরকম আরও কত। শোনা যায় তিনি 107টি শিব মন্দির তৈরি করেছিলেন এই বরানগরে, আর এই বরানগরকেই বানিয়েছিলেন বাংলার বারাণসী। রানী ভবানী যখন কাশীধামে গেছিলেন তখন কাশী পুরোপুরি বিধ্বস্ত, কারণ বাইরের শত্রুদের আক্রমণে তখন বহু মন্দির নষ্ট হয়ে গেছে, এবং তিনি সেই সময়তে শোনা যায় কাশীতে 300টারও বেশি মন্দির তৈরি করেছিলেন কাশীর যে পুরনো গৌরব সেটাকে ফিরিয়ে আনবার জন্য। এবং এই যে বরানগর, এটাকেও কিন্তু বাংলার বারাণসী বলা হয়, কারণ এখানেও আপনি ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো মন্দির দেখতে পাবেন, যার অনেকগুলো রক্ষণাবেক্ষণ সম্ভব হয়েছে এবং অনেকগুলো এরকম ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। ভাগীরথীর একদম পাশেই অবস্থিত রানী ভবানীর এক অনন্য কীর্তি টেরাকোটার চারবাংলা মন্দির। গ্রাম বাংলার কুঁড়ে ঘরের আদলে তৈরি হওয়া এই চালা মন্দির বাংলার একটি অন্যতম মন্দির রীতি। 4টি মন্দির ঠিক মুখোমুখি দাঁড়িয়ে, আর তাদের গায়ে অপরূপ সুন্দর টেরাকোটার কাজ। যদিও বর্তমানে মন্দিরটিতে রিপেয়ারিংয়ের কাজ চলছে। চারবাংলা মন্দিরের একটু দূরেই তৈরি রানী ভবানীর আর এক সৃষ্টি ভবানীশ্বর শিব মন্দির। বিশাল আকারের এই শিব মন্দিরটির একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন এলাকার যে মন্দির স্থাপত্য, তার মধ্যে যেমন উত্তর ভারতের নাগর শৈলী বা আমাদের দক্ষিণ ভারতের বিমান শৈলী, তেমনি আমাদের এই বাংলার মন্দির যে রীতি সেটা ছিল প্রধানত বাড়ির যে চালা হয় সেই রীতিতে তৈরি বাংলা মন্দির। কিন্তু তার সঙ্গে সঙ্গে পঞ্চরত্ন, নবরত্ন, এরকম নানান ধরনের মন্দির দেখা যায়, দেউল মন্দির দেখা যায়, কিন্তু এই মন্দিরটা একটু অন্য ধরনের। যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এই মন্দিরটা চালা মন্দিরের মতোই, কিন্তু এর উপরে
একটি উল্টানো পদ্মের মতন আকার করা আছে, যেটা কিন্তু আমাদের বাংলাতে একটা নতুন ধরনের মন্দির। তার আমলে নবাব সরকারের অস্তিত্ব এই বিস্তৃত গ্রাম বাংলায় অনুভব হতো না। রানী ভবানী ছিলেন যেন দেশের রানী। সকাল সন্ধ্যায় দিকে দিকে মন্দিরের কাঁসর, ঘণ্টা, শঙ্খর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত থাকত। প্রজাদের প্রাণে ভক্তির বন্যা বয়ে দিত। কিন্তু আজ সেসবই ইতিহাস, আর সেসব মন্দিরের অনেকই কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত। রানী ভবানী রাজশাহী থেকে যখন আসেন এখানে এসে উনি এসবগুলো পরিদর্শন করেন। এদিকে ধরুন যে কাশীধাম আছে, এটা উনি আসার পর চারিদিক ঘুরে টিরে দেখেন যে এখানটায় একটা মানে ভাগীরথী নদীর ধারে উনি এখানে 107টি শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত করে। এবং এই মন্দিরও আরো ছিল মন্দির অনেক আগেরও ঘটনা আছে, তারাও ছোট ছোট অনেক মানে রানী ভবানীর আগেও ঠাকুর মন্দির ছিল। তো যাই হোক, উনি এখানে এসে মানে 107টা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করে। আশেপাশে সময় নানান দিক থেকে ছিল, কিন্তু যেহেতু দেখলেন যে কাশীধাম একটা 108টা ওখানে শিবলিঙ্গ আছে বেনারসে, তো ওটা কাশী হয়ে গেল। উনি তখন ওটাকে তো আর দুটো কাশীধাম ঘোষণা করতে পারে না, সেই জন্য উনি একটা শিবকে কম করলেন, করে দ্বিতীয় কাশীধাম এটাকে তৈরি করলেন। একবার দুর্ভিক্ষের সময় স্বদেশ হিতৈষী শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গ্রীষ্মকালের এক প্রখর রৌদ্রতাপের দিনে ঘোড়ার পিঠে চেপে এসেছিলেন এই রারো দেশের দুর্দশার অবস্থা স্বচক্ষে দেখার জন্য। এবং তখন তিনি যেখানেই একটি বিস্তীর্ণ পুষ্করিণী বা দিঘি দেখে জলদাতার নাম জিজ্ঞাসা করেছিলেন, সেখানেই গ্রামবাসী দুহাত তুলে রানী ভবানীর নাম করে আশীর্বাদ করেছিলেন। রানী ভবানীর কন্যা তারা সুন্দরীর যে অপূর্ব রূপ এবং তার শিক্ষা দীক্ষা, তার যে সৌন্দর্য, সেটার কথা গোটা বাংলায় ছড়িয়ে গেছিল। এবং শোনা যায় যে এই যে তারা সুন্দরীর কথা, সেটা তখন কিশোর সিরাজের কানেও কিন্তু এই কথাটা গেছিল। এবং সিরাজের নজর পড়ে রানী ভবানীর কন্যা তারা সুন্দরীর ওপর। বিয়ের মাত্র 7 দিন পর বিধবা হন রানী ভবানীর কন্যা তারা সুন্দরী। একদিন শীতের শেষে পড়ন্ত বেলায় দাঁড়িয়েছিলেন বরানগরের রাজপ্রাসাদের ছাদে। এমন সময় নবাব সিরাজের বজরা সপার্শ্বদ বয়ে যাচ্ছিল ভাগীরথী দিয়ে। হঠাৎই সিরাজের দৃষ্টি পড়ে তারা সুন্দরীর দিকে, এবং পরের দিনই উন্মাদের মতন সিরাজ রানী ভবানীর কাছে তারা সুন্দরীকে ছিনিয়ে আনতে যান। আর ঠিক এইরকম পরিস্থিতিতে তারা সুন্দরীর একটা মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়ে রানী ভবানী তারা সুন্দরীকে রাতারাতি পাঠিয়ে দেন নাটোরের রাজবাড়িতে। এবং তার এই দুঃসময়ে তাকে সাহায্য করেন এই পাশেই একটি সন্ন্যাসীদের আখড়া ছিল, সেই আখড়ার সন্ন্যাসীরা এবং জগৎ শেঠ। এরকমটাই কিন্তু একটা কিংবদন্তি চালু হয়ে আছে। চারবাংলা মন্দির থেকে কিছুটা দূরে সরু রাস্তা ধরে এগিয়ে যেতেই জঙ্গলের মধ্যে চোখে পড়ল রানী ভবানীর আর এক সৃষ্টি, গঙ্গেশ্বর জোড়বাংলা মন্দির। সত্যি কথা বলতে কি, মন্দিরের গায়ে টেরাকোটার কাজ যে এত অপূর্ব এবং সূক্ষ্ম হতে পারে তা এই মন্দির না দেখলে বিশ্বাসই হতো না। এটাই হচ্ছে সেই গঙ্গেশ্বর জোড়াবাংলা মন্দির। এবং ঠিক একটা সরু রাস্তা দিয়ে পেরিয়ে এসে একটা ঘন জনবসতি এলাকার মাঝে ঠিক যেন একটা দোচালা বাড়ি, যেটা আমাদের বাংলার চালা মন্দির, যেটা একটু আগে বলছিলাম, তার আদর্শ একটা প্রতিরূপ দেখা যায় এই জোড়াবাংলা মন্দিরে। এবং এখানকার যে টেরাকোটার কাজ কত সুন্দর হতে পারে তার একটা অন্যতম নিদর্শন হচ্ছে এই জোড়বাংলা মন্দির।
মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস, কিন্তু তার মধ্যে থেকেও এই সমস্ত স্থানগুলি যেন একটু বিচ্ছিন্ন, একটু অবহেলিত। কারণ যে সমস্ত পর্যটকেরা বাইরে থেকে মুর্শিদাবাদ ভ্রমণে আসেন তারা হয়তো অনেকেই এই ঐতিহাসিক মন্দিরগুলি না দেখেই ফিরে যান। তাই স্থানীয় মানুষদের মধ্যেও রয়েছে কিছুটা আফসোস আর কিছুটা ক্ষোভ। সংকীর্ত আসা যায় না, বাইরের সমস্ত যারা আসে তারা ওই রকমই কথা বলে যে ক্যারিং খরচাটা অতিরিক্তই বরানগরে পড়ে যায়। হ্যাঁ, সেই জন্য আমাদের পথের খুব দরকার। আর এইগুলো সমস্ত দেখছো যে এই যে পাশে দুটো মন্দির, এটাও শিবলিঙ্গ ছিল। এই যে এতক্ষণ বললাম না যে 108টা, এই 7টা, এই রকম ধরনের যে আরো কত আছে। এই অপূর্ব জোরবাংলা মন্দিরে বিদ্যুতের অভাব বা একটি শক্তপোক্ত বাউন্ডারি ওয়ালের অভাব আজও পর্যটকদের চোখে পড়ে। তো এই গঙ্গেশ্বর জোরবাংলা শিব মন্দিরে আপনার টেরাকোটা কাজ আছে, কিন্তু এই কাজটাকে যদি সরকার থেকে দেখা হয় তাহলে এই টেরাকোটাটা অনেকটা আউ বেড়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে এর বয়স হলো প্রায় 300 বছরের বেশি। আচ্ছা, 300 বছরের বেশি। এর যদি এগুলোকে সরকার এটা কেমিক্যাল দিয়ে যদি ওয়াশ করে যদি রাখা হয় তাহলে গা থেকে যে ঝুরঝুর করে ওটা পড়ে না, দেখার দরকার আছে। তারপরে হচ্ছে কি এই যে এটা পরে একটা পাঁচিল দিয়ে যদি ঘেরা হয়, রানী ভবানী একজন বিধবা রমণী হয়েও সেই সময়ে যে সমস্ত অক্ষয় অমর কীর্তির স্থাপনা করে গেছেন, সে কারণেই বাঙালির কাছে আজও তিনি চিরস্মরণীয়া হয়ে রয়েছেন। আজও নিশ্চয় বাংলার কোনো প্রত্যন্ত গ্রামের মায়ের হাত রানী ভবানীর নাম শুনে কপালে উঠে আসে। তো সবশেষে এইভাবেই মুর্শিদাবাদের এক অন্য ইতিহাসের রূপ দর্শন করে ফিরে চললাম বাড়ির দিকে, আর সঙ্গে নিয়ে এলাম পরবর্তী ইতিহাস সন্ধানের এক গুচ্ছ উৎসাহ। নমস্কার করো, নমস্কার করো, নমস্কার করো।